হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস। যারা যারা ক্লাসে চলে এসছো প্রত্যেককে জানাচ্ছি গুড আফটারনুন। একটু জানিয়ে দাও যে আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে নাকি। দেখো, ফার্স্ট কোশ্চেন, হুইচ কোম্পানি লঞ্চড দ্য মেডিকেল ইনোভেশন পেটেন্ট মিত্রা ইনোভেটরস টু ইন্ডাস্ট্রি কানেক্ট প্ল্যাটফর্ম। তো কি হবে রাইট আনসার? কোন সংস্থা বা কোন কোম্পানি লঞ্চ করেছে মেডিকেল ইনোভেশন পেটেন্ট মিত্রা ইনোভেটরস টু ইন্ডাস্ট্রি কানেক্ট প্ল্যাটফর্ম? রাইট আনসার কি হবে? রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লি। ঠিক আছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লি। দেখো, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লি থেকে কিন্তু এই মেডিকেল ইনোভেশন পেটেন্ট মিত্র ইনোভেটরস টু ইন্ডাস্ট্রি কানেক্ট এই প্ল্যাটফর্মটা চালু করা হয়েছে মেডিকেলে। যাতে দেখো, এই যে প্ল্যাটফর্মটা চালু করা হয়েছে, এই প্ল্যাটফর্মটা কেন চালু করা হয়েছে তার কারণ হচ্ছে, দেখো চিকিৎসা ব্যবস্থা এটা খানিকটা না বাণিজ্যিকরণ হয়ে যায়। চিকিৎসা ব্যবস্থার বাণিজ্যিকরণটাকে বন্ধ করার জন্য, চিকিৎসা ব্যবস্থায় যাতে সাধারণ মানুষরা কম খরচে সুলভে তাদের চিকিৎসা করাতে পারে, বাণিজ্যিকরণের যে জায়গাটা সেটাকে একটু বন্ধ করা যায়, তার জন্য কিন্তু মেডিকেল ইনোভেশন পেটেন্ট মিত্র ইনোভেটরস টু ইন্ডাস্ট্রি কানেক্ট এই প্ল্যাটফর্মটা চালু করেছে যে সংস্থা, সেই সংস্থার নাম অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লি, এইমস। নেক্সট আমরা চলে আসি সম্প্রতি চালু হওয়া, হ্যাঁ, নর্থ বেঙ্গলে এইমস এর একটা ইনস্টিটিউট করা হবে। এটা আমাদের বর্তমান যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকার থেকে অলরেডি জানানো হয়েছে। নর্থ বেঙ্গলে এইমস এর একটা ইনস্টিটিউট করা হবে, বর্তমান রাজ্য সরকার জানিয়েছে। ঠিক আছে, দেখো সম্প্রতি চালু হওয়া মাচফিন মার্ট অ্যান্ড মোর কোন সংস্থার উদ্যোগ? সম্প্রতি চালু হওয়া মাচফিন মার্ট অ্যান্ড মোর এটি কোন সংস্থার উদ্যোগ? মাচফিন মার্ট অ্যান্ড মোর এটা কোন সংস্থার উদ্যোগ? তো রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন বি। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে এই মাচফিন মার্ট অ্যান্ড মোর এটি চালু করা হয়েছে। ওকে, আমাদের যিনি অর্থমন্ত্রী রয়েছেন, সেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তিনি কিন্তু উদ্যোগ নিয়ে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া এই সংস্থা থেকে কিন্তু মাচফিন মার্ট অ্যান্ড মোর এই দুটো চালু করা হয়েছে। ওকে, স্মল ইন্ডাস্ট্রি মানে যেগুলো আমাদের ছোট ছোট শিল্প। বৃহৎ শিল্প কোনগুলো? যেরকম গাড়ি শিল্প, এটা একটা বৃহৎ শিল্প। ঠিক আছে, ছোটখাটো যে শিল্পগুলো, সেই শিল্পগুলোকে বুস্ট করার জন্য, ছোটখাটো যে শিল্পগুলো সেগুলোর সাথে যে সমস্ত মানুষজন যুক্ত, তাদের কর্মসংস্থানকে আরো বুস্ট করার জন্য মাচফিন মার্ট অ্যান্ড মোর এটি চালু করা হয়েছে। নেক্সট আমরা চলে আসি অবৈধ বন্যপ্রাণী ব্যবসা দমনের জন্য কোন রাজ্য সরকার অপারেশন ক্লোয়িং ব্যাক পরিচালনা করেছে?
দুটো কোশ্চেন হয়েছে, ঠিক আছে, দুটো কোশ্চেন। দেখো, অবৈধ যে বন্যপ্রাণী ব্যবসা, অবৈধ বন্যপ্রাণী ব্যবসা মানে বন্য প্রাণীদেরকে মেরে তাদের শরীরের বিভিন্ন অংশ বিদেশে পাচার করে দেওয়া হয়, ঠিক আছে। তো অবৈধ বন্যপ্রাণী ব্যবসা দমনের জন্য একটা অবৈধ বন্যপ্রাণী ব্যবসা দমনের জন্য কোন রাজ্য সরকার অপারেশন ক্লোইং ব্যাক পরিচালনা করেছে? তো অবৈধ বন্যপ্রাণী ব্যবসা দমনের জন্য যে রাজ্য সরকার অপারেশন ক্লোইং ব্যাক পরিচালনা করেছে সেই রাজ্যের নাম হচ্ছে হিমাচল প্রদেশ, ঠিক আছে। হিমাচল প্রদেশ হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। হিমাচল প্রদেশ। অবৈধ বন্যপ্রাণী ব্যবসা দমনের জন্য যে রাজ্য সরকার অপারেশন ক্লোইং ব্যাক পরিচালনা করেছে সেই রাজ্য সরকারের নাম হিমাচল প্রদেশ। ওকে। তো অবৈধ যে সমস্ত ব্যবসাগুলো আছে বন্য প্রাণীদেরকে নিয়ে, সেই সমস্ত ব্যবসাকে বন্ধ করে দেওয়ার জন্য অপারেশন ক্লোইং ব্যাক চালু করেছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের আচ্ছা, আমি উচ্চারণটা একটু দেখে নিচ্ছি অঙ্কন, ঠিক আছে। আমিও শুধুমাত্র বাংলাটা দেখছিলাম, ইংলিশটা এখন দেখলাম অপারেশন ক্লেমিং ব্যাক লেখা আছে, আমি একটু দেখে নিচ্ছি উচ্চারণটা। হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি বলতো? হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? সুখবিন্দর সিং সুখু, ঠিক আছে। সুখবিন্দর সিং সুখু। ওকে, নেক্সট আমরা চলে আসি। আচ্ছা, একজন বললে যে অপারেশন ক্লোইং ব্যাক, এটা অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে অপারেশন ক্লোইং ব্যাক। এখানে যেটা লেখা আছে না, এটা একটু ভুল দেওয়া আছে। অপারেশন ক্লোইং ব্যাক, এটার যদি তুমি দেখো আর কি, স্পেলিংটা দেখো, এটা হচ্ছে স্পেলিং CLAWING, ঠিক আছে। ব্যাক ঠিকই আছে, ব্যাক এটাই, অপারেশন ক্লোইং ব্যাক, বোঝা গেল? অপারেশন ক্লোইং ব্যাক। চলো নেক্সট আমরা চলে আসি। বিরল রোগগুলোকে নিয়ে একটা জাতীয় সম্মেলন হয়েছে 2026-এ, এটা কোথায় হয়েছে? অঙ্কন ওয়েলকাম, কোনো অসুবিধা নেই। Where was the National Conference on Rare Disease 2026? তো রাইট আনসার কি হবে? রাইট আনসার হচ্ছে আমাদের একদম নিউ দিল্লিতে। দেখো, যে সমস্ত রেয়ার ডিজিজ রয়েছে, যে সমস্ত রেয়ার ডিজিজ রয়েছে, সেই রেয়ার ডিজিজ গুলোকে কেন্দ্র করে একটি ন্যাশনাল কনফারেন্স হয়েছে। তো এই যে ন্যাশনাল কনফারেন্স, রেয়ার ডিজিজ গুলোকে কি করে আরো মোকাবিলা করা যায়, মানুষের যাতে এই রেয়ার ডিজিজ গুলো না হয়, তো তার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া। তো এই যে ন্যাশনাল কনফারেন্স অন রেয়ার ডিজিজ, এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে, নিউ দিল্লিতে।
নিউ দিল্লির বর্তমান সিএম এর নাম কি? রেখা গুপ্তা। ঠিক আছে, রেখা গুপ্তা। নেক্সট দেখো, আরবান টেস্টবেড অ্যান্ড অ্যারোসল অবজারভেটরি, এটা কোথায় রয়েছে? কোন শহরে স্থাপন করা হয়েছে এটা? বিশাখাপত্তনম, একদম ঠিক, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এই টেস্টবেড অ্যান্ড অ্যারোসল অবজারভেটরি এটাকে স্থাপন করা হয়েছে। নেক্সট দেখো, জাতীয় স্বাস্থ্য নমুনা সমীক্ষার ৮০তম পর্বের প্রতিবেদন অনুযায়ী ভারতে কোন রাজ্যে অসুস্থতার কথা জানানোর হার সব থেকে বেশি? কি হবে রাইট অ্যান্সার? স্যার আমি 2023-2024 কারেন্ট অ্যাফেয়ার্স ওয়েবসাইটে পাইনি, প্লিজ হেল্প। আচ্ছা আমি একবার দেখে নিচ্ছি। ওকে, দেখো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, জাতীয় স্বাস্থ্য নমুনা সমীক্ষার ৮০তম পর্বের প্রতিবেদন অনুযায়ী ভারতের যে রাজ্যে অসুস্থতার কথা সব থেকে বেশি পরিমাণে জানানো হয়েছে, পার্সনস রিপোর্টিং ইলনেস রেশিও সর্বোচ্চ বেশি, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নয়, ঠিকই বলেছো, ফার্স্ট হচ্ছে কেরালা। ঠিক আছে, সেকেন্ডে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সেকেন্ডে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ফার্স্টে আছে আমাদের কেরালা। বোঝা গেল? ফার্স্টে কেরালা আছে, সেকেন্ডে ওয়েস্ট বেঙ্গল রয়েছে। ঠিক আছে, তো এই জাতীয় স্বাস্থ্য নমুনা সমীক্ষার ৮০তম পর্বের প্রতিবেদন অনুযায়ী ভারতের যে রাজ্যে অসুস্থতার কথা সব থেকে বেশি পরিমাণে রিপোর্ট করা হয়েছে সেই রাজ্য হচ্ছে ফার্স্ট কেরালা, সেকেন্ড ওয়েস্ট বেঙ্গল। নেক্সট আমরা চলে আসি, সম্প্রতি উচ্চ বার্নাপ বিকিরণ পরীক্ষায় সফলভাবে সম্পন্ন করা অ্যানিল জ্বালানিটির নামকরণ কোন ভারতীয় পারমাণবিক বিজ্ঞানীর নামে করা হয়েছে? ডব্লিউবি নাকি কেরালা, এটা কি হলো? কেরালা ১ নম্বর পজিশনে, পশ্চিমবঙ্গ ২ নম্বর পজিশনে। দেখো এই যে অ্যানিল জ্বালানি, অ্যানিল ফুয়েল, এটার নামকরণ করা হয়েছে যে ভারতীয় পারমাণবিক বিজ্ঞানীর নামানুসারে, তার নাম অনিল কোকোদকর। অনিল কোকোদকর। ঠিক আছে, অনিল কোকোদকর। বোঝা গেছে? অ্যানিল জ্বালানির নামকরণ যে ভারতীয় পারমাণবিক বিজ্ঞানীর নামে করা হয়েছে তার নাম কি? অনিল কোকোদকর। এবার এই যে অ্যানিল ফুয়েল, ঠিক আছে, অ্যানিল ফুয়েল এটা কিন্তু সাকসেসফুলি পরীক্ষা করা হয়েছে, যেটা একটা হাই বার্ন আপ রেডিয়েশন টেস্ট করা হয়েছে। তো এই অ্যানিল ফুয়েল উচ্চ বার্ন আপ বিকিরণ পরীক্ষায় সফল হয়েছে। তো অ্যানিল ফুয়েলের নামকরণ করা হয়েছে অনিল কোকোদাকারের নাম অনুসারে। বাইগা উপজাতি প্রধানত কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? বাইগা উপজাতির মানুষদের আমরা কোন রাজ্যে দেখতে পাই? মধ্যপ্রদেশ রাজ্যে দেখতে পাই। মধ্যপ্রদেশকে কি বলা হয়? মধ্যপ্রদেশকে বলা হয় হার্ট অফ ইন্ডিয়া। হার্ট অফ
ইন্ডিয়া। ঠিক আছে, হার্ট অফ ইন্ডিয়া। মধ্যপ্রদেশকে কিন্তু টাইগার স্টেটও বলা হয়। তো বাইগা ট্রাইব ইজ মেইনলি ফাউন্ড ইন হুইচ স্টেট? বাইগা উপজাতি প্রধানত যে রাজ্যে দেখতে পাওয়া যায় সেই রাজ্যের নাম মধ্যপ্রদেশ। নেক্সট আমরা চলে আসি দ্বিতীয় ইন্ডিয়া এয়ারক্রাফট লিজিং অ্যান্ড ফিনান্সিং সামিট 2.0, এটি কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? The second India Aircraft Leasing and Financing Summit 2.0 was inaugurated in which state? WBCS এক্সামের জন্য খুব ভয় করছে, 14 তারিখ এক্সাম, কোনো চিন্তা করো না, যা যা তোমার কাছে নোটপত্র আছে সেগুলোকে এক জায়গায় করো, দিয়ে বারবার বারবার সেইগুলোকে রিভিশন দাও, যে অঙ্কগুলো করে নিয়েছো সেই অঙ্ক খাতাগুলোকে ভালো করে একবার মিলিয়ে দেখো কিভাবে সেই অঙ্কটা প্র্যাকটিস করেছো, কিভাবে সেই রিজনিংটা প্র্যাকটিস করেছো, ইংরেজির যে খাতাগুলো আছে সেই খাতাগুলোকে রিভিশন করো বারবার, ঠিক আছে? তাহলেই হবে। আর প্রিভিয়াস ইয়ারের যদি কোনো বই থাকে WBCS পরীক্ষায়, সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের বইটা কিন্তু ভালো করে রিভিশন করো। The second India Aircraft Leasing and Financing Summit 2.0 was inaugurated in which state? তো রাইট অ্যান্সার কি হবে? গুজরাট, রাজস্থান, তামিলনাড়ু, কেরালা। তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের রাজস্থান। ঠিক আছে, রাজস্থানের ক্যাপিটাল হচ্ছে জয়পুর। দ্বিতীয় ইন্ডিয়া এয়ারক্রাফট লিজিং অ্যান্ড ফিনান্সিং সামিট 2.0, এটি কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? এটা রাজস্থানে উদ্বোধন করা হয়েছে। নেক্সট দেখো, বাক্সা মধু, বক্স হানি, which was recently been exported to the United States is produced in which state? বাক্সা মধু যেটা সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়েছে, এটা কোন রাজ্যে উৎপাদিত করা হয়? তো রাইট অ্যান্সার কি হবে? আসাম হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, আসাম। বাক্সা মধু বা এই যে বাক্সা মধু বা বক্স হানি, তো দেখো বক্স হানিটা কি, তোমরা দেখবে যে একটা সেই বক্সের মাধ্যমে মৌমাছি প্রতিপালন করা হয়, ঠিক আছে? বক্সের মাধ্যমে মৌমাছি প্রতিপালন করা হয়, সেখান থেকে যে মধু উৎপাদিত হচ্ছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়েছে। এটি কোন রাজ্যে সব থেকে বেশি পরিমাণে উৎপাদিত হয়? তো আসাম হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আসামের ক্যাপিটাল দিসপুর, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক সম্প্রতি চালু করা ডিজিটাল মামলা ব্যবস্থাপনা উদ্যোগটির নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিজিটাল কেস ম্যানেজমেন্ট ইনিশিয়েটিভ রিসেন্টলি লঞ্চড বাই দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া? তো রাইট অ্যান্সার কি হবে? এক মামলা এক তথ্য, এটা হবে ওয়ান কেস ওয়ান ডাটা, ওয়ান কেস ওয়ান ডাটা। ঠিক আছে, তো ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক সম্প্রতি চালু করা ডিজিটাল মামলা ব্যবস্থাপনা উদ্যোগের নাম ওয়ান কেস ওয়ান ডাটা। ঠিক আছে, সুপ্রিম কোর্ট লঞ্চ করেছে ওয়ান কেস ওয়ান ডাটা এবং সুসহায়। রিসেন্টলি দ্য সুপ্রিম কোর্ট লঞ্চ টু মেজর ডিজিটাল ইনিশিয়েটিভ, একটা হচ্ছে ওয়ান কেস ওয়ান ডাটা, আরেকটা হচ্ছে সুসহায়। সুসহায়, ঠিক আছে, ডিজিটালি মামলা ব্যবস্থাপনাগুলো, ডিজিটালি মামলাগুলোকে, মোকদ্দমাগুলোকে তাড়াতাড়ি করার জন্য কিন্তু এই ওয়ান কেস ওয়ান ডাটা, সুসহায়, এই সমস্ত চালু করা হয়েছে।
হ্যাঁ, এটার ইংলিশে অপশনটা নেই, আমি তোমাদের লিখে দিলাম, ওয়ান কেস ওয়ান ডাটা। ঠিক আছে, নেক্সট দেখো, নিউ দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু। ঠিক আছে, ইংলিশে আমি এটা দেওয়া নেই, আমি তাও মুখে বলে দিচ্ছি, নিউ দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু। তো where was the national conference on the welfare of laboratory animals principle and best practices held? গবেষণাগারে প্রাণীদের কল্যাণ এবং নীতিমালা সর্বোত্তম অনুশীলন শীর্ষক একটি জাতীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো রাইট আনসার কি হবে? নিউ দিল্লি হয়ে যাবে আমাদের রাইট আনসার। ঠিক আছে, নিউ দিল্লি হয়ে যাবে আমাদের রাইট আনসার। এবং এই যে সম্মেলনটা, হ্যাঁ এগুলো স্যার নেম ইংলিশে দিন বা বেঙ্গলিতে দিন, ব্যাপারটা একই হবে, তো তার জন্যই আমি দিইনি। ঠিক আছে, এবার অনেকে থাকে যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, তারা হয়তো বাংলাটা ঠিক মতো পড়তে পারে না বা পড়তে অসুবিধা হয়, তার জন্য আমি মুখে বলে দিলাম। ঠিক আছে, দেখুন, ন্যাশনাল কনফারেন্স অন ওয়েলফেয়ার অ্যানিমেলস, ওয়েলফেয়ার অফ ল্যাবরেটরি অ্যানিমেলস প্রিন্সিপাল অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস হেল্ড। তো এই যে ন্যাশনাল কনফারেন্সটা, এটা হয়েছে নিউ দিল্লিতে, এবং এই যে কনফারেন্সটা, এই কনফারেন্সটার অর্গানাইজ করেছে সিজেএড। সিজেডএ, সিজেডএড মানে সেন্ট্রাল জু অথরিটি, সেন্ট্রাল জু অথরিটি। তো সেন্ট্রাল জু অথরিটি থেকে যারা অ্যানিমেল রয়েছে, সেই অ্যানিমেলদের নিয়ে কিন্তু একটা কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। ওকে, কোথায়? নিউ দিল্লিতে। বোঝা গেল? নেক্সট আমরা চলে আসি, in which wildlife sanctuary has the first star park of Haryana been developed? কোন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে প্রথম নক্ষত্র উদ্যান তৈরি করা হয়েছে? কোন বন্যপ্রাণী অভয়ারণ্য? তো রাইট আনসার কি হবে? সরস্বতী বন্যপ্রাণী যে অভয়ারণ্য রয়েছে, সেই সরস্বতী বন্যপ্রাণী অভয়ারণ্যে ভারতবর্ষে প্রথম নক্ষত্র উদ্যান তৈরি করা হয়েছে। তো রাইট আনসার হচ্ছে আমাদের সরস্বতী বন্যপ্রাণী অভয়ারণ্য। নেক্সট আমরা চলে আসি, বিসমার্ক সাগর এটি কোন মহাসাগরে অবস্থিত? বিসমার্ক সাগর, তো বিসমার্ক সাগর এটি কোন মহাসাগরে অবস্থিত? বিসমার্ক সাগর এটি হচ্ছে আমাদের প্রশান্ত মহাসাগরে অবস্থিত। কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগরে অবস্থিত। স্পেসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, তো সম্প্রতি বিসমার্ক সাগর এটি কোন মহাসাগরে অবস্থিত? এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। 2025-এর বন্দে ভারত ব্যাচ কি স্টপ হয়ে গেছে? কোনো ক্লাস হয় না, শুধু আপনারটাই হয়? দেখো, স্টপ হয়ে গেছে মানে ওখানে হয়তো সমস্ত সাবজেক্টের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর সিলেবাস তো কমপ্লিট হওয়ার নয়, এটা তো কন্টিনিউ হতেই থাকবে, তো তার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, অবশ্যই এটা একটু দেখে নিও। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, 2026 সালে which city in India is hosting the 2026 World Yogasana Championship? হ্যাঁ, এই কোশ্চেনটা আগের দিন করেছিলাম, এর আগের কোশ্চেনটা। দেখো, রাইট আনসার কি হবে? আহমেদাবাদ হয়ে যাবে আমাদের রাইট আনসার, আহমেদাবাদ। তো হুইচ সিটি ইন ইন্ডিয়া ইজ হোস্টিং দ্য 2026 ওয়ার্ল্ড যোগাসনা চ্যাম্পিয়নশিপ? তো যোগা ডে আমরা কবে পালন করি? যোগা ডে আমরা কবে পালন করি? যোগা ডে আমরা পালন করি, হ্যাঁ আমি দিয়ে দেবো অন্বেষা, কোনো চিন্তা করো না। যোগা ডে আমরা পালন করি 21শে জুন, আর 21শে ডিসেম্বর আমরা ওয়ার্ল্ড মেডিটেশন ডে পালন করি। তো যোগা ডে আমরা পালন করি 21শে জুন। হুইচ সিটি ইন ইন্ডিয়া ইজ হোস্টিং দ্য 2026 ওয়ার্ল্ড যোগাসনা চ্যাম্পিয়নশিপ? তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের আহমেদাবাদ।
ঠিক আছে। ওয়ার্ল্ড যোগাসনা চ্যাম্পিয়নশিপের হোস্টিং করছে কোন শহর? আহমেদাবাদ। আহমেদাবাদ কোথায় রয়েছে? এটা গুজরাটে রয়েছে। নেক্সট আমরা চলে আসি আহমাদু আল আমিনুল্লো। আহমাদু আল আমিনুল্লো কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? কলকাতাতে যোগার কি একটা হবে শুনছি বলতে, দেখো যোগা ডে এটা তো আমাদের প্রধানমন্ত্রী খুব ব্যাপকভাবে এটাকে প্রমোট করেন, তো মনে করা হচ্ছে 21শে জুন এইবারের যোগা ডে এটা কলকাতায় খুব বড় করে পালন হবে এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসবেন। আহমাদু আল আমিনুল্লো এটি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? আহমাদু আল আমিনুল্লো ইনি সেনেগাল দেশের নতুন প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছে। ঠিক আছে, সেনেগাল দেশের নতুন প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? আহমাদু আল আমিনুল্লো। আহমাদু আল আমিনুল্লো। নেক্সট দেখো, সম্প্রতি প্রয়াত অলিম্পিয়ান শ্যামলাল মিনা ইনি মারা গেছেন সম্প্রতি। তো শ্যামলাল মিনা ইনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? শ্যামলাল মিনা ইনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? ইনি হচ্ছেন তীরন্দাজি খেলার সঙ্গে যুক্ত ছিলেন এবং ইনি কিন্তু অর্জুন পুরস্কারও পেয়েছেন। ইনি তীরন্দাজি খেলার সঙ্গে যুক্ত ছিলেন এবং ইনি অর্জুন পুরস্কারও পেয়েছেন। তো শ্যামলাল মিনা ইনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? শ্যামলাল মিনা ইনি কিন্তু তীরন্দাজি খেলার সঙ্গে যুক্ত ছিলেন। শ্যামলাল মিনা তীরন্দাজি খেলার সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক আছে, নেক্সট, the China-Pakistan Economic Corridor is a major project of which initiative? China-Pakistan Economic Corridor is a major project of which initiative? কত সালে অর্জুন পুরস্কার পেয়েছেন? 1988। ঠিক আছে, অর্জুন পুরস্কারটা সরি 1988 নয়, 1989। ঠিক আছে, এটা একটু লিখে নাও, আমি একটু ভুল করে দিয়েছিলাম। 1989। ঠিক আছে, অর্জুন পুরস্কার এটা পেয়েছেন 1989। ওকে, নেক্সট দেখো, চায়না পাকিস্তানের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং চায়না পাকিস্তানের মধ্যে যে ইকোনমিক করিডর, সেই ইকোনমিক করিডর চায়না পাকিস্তানের মধ্যে তৈরি হয়েছে। তো দ্য চায়না পাকিস্তান ইকোনমিক করিডর ইজ আ মেজর প্রজেক্ট অফ হুইচ ইনিশিয়েটিভ? রাইট অ্যান্সার কি হবে আমাদের? চায়না পাকিস্তান ইকোনমিক করিডর ইজ আ মেজর প্রজেক্ট অফ হুইচ ইনিশিয়েটিভ? তো রাইট অ্যান্সার হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এটা 2015 সালে চালু হয়েছিল। চায়না এবং পাকিস্তানের মধ্যে একটা সড়ক পথ নির্মাণ হচ্ছে এবং যে সড়ক পথের মাধ্যমে খুব সহজে চায়না থেকে পাকিস্তানে চলে আসা যাবে। ঠিক আছে, সিএ পুরোপুরি কিভাবে রেডি করব সব বলে দিচ্ছি, একটু এই ক্লাসটা এগিয়ে যাক আর 10 মিনিট পর বলে দিচ্ছি। নেক্সট দেখো, 2026 সালে খরিফ সিজনে যে ফসলগুলো হয়, 2026 সালে খরিফ মৌসুম উপলক্ষে জাতীয় কৃষি সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে? আগের দিনে পিডিএফটা আপলোড নেই, 26 মে। আমি সব দেখে নিচ্ছি, ঠিক আছে, অনেকগুলো পিডিএফ আপলোড করা হয়নি, আমি সব দেখে নিচ্ছি। কি হবে আমাদের রাইট অ্যান্সার? প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও। দু সালে খরিফ সিজন 2026 সালে খরিফ সিজন উপলক্ষে ন্যাশনাল এগ্রিকালচারাল কনফারেন্স এটা কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে? On the occasion of the 2026 Kharif season, the National Agricultural Conference was held in which city? Right answer হচ্ছে নিউ দিল্লি। ভেরি গুড, নিউ দিল্লি হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে, নেক্সট আমরা চলে আসি, কোন রাজ্য সরকার প্রজেক্ট জিরো নামে একটি দুর্নীতি বিরোধী অভিযান চালু করেছে?
কোন রাজ্য সরকার প্রজেক্ট জিরো নামে একটি দুর্নীতি বিরোধী অভিযান চালু করেছে? তো এই রাজ্য সরকারের নাম কি? যে রাজ্য সরকার প্রজেক্ট জিরো নামে একটি দুর্নীতি বিরোধী অভিযান চালু করেছে সেই রাজ্য সরকারের নাম কি? দেখো, প্রজেক্ট জিরো এই যে দুর্নীতি বিরোধী অভিযান এটা চালু করেছে যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের নাম কেরালা। ঠিক আছে, কেরালার নাম হচ্ছে কেরালাম হয়ে গেছে। তো দেখো, প্রজেক্ট জিরো কি, ধরো বিভিন্ন সরকারি কর্মচারীরা তারা দুর্নীতির সঙ্গে যুক্ত, ঘুষ নিচ্ছে বা কোনো রকম কোনো অবৈধ কাজ করছে, তো সেটা যাতে খুব তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া হয় এবং কঠোরতম শাস্তি দেওয়া যায়, তার জন্যই কিন্তু এই ধরনের একটি ক্যাম্পেইন চালু করা হয়েছে। তো যে রাজ্য সরকার প্রজেক্ট জিরো নামে একটি দুর্নীতি বিরোধী অভিযান চালু করেছে তার নাম হচ্ছে কেরালা। নেক্সট আমরা চলে আসি, what is the name of the initiative taken by the Quad countries to strengthen critical mineral supply chains? গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করার জন্য কোয়াড দেশগুলি কর্তৃক গৃহীত উদ্যোগটির নাম কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস এন্টারপ্রাইজ ফ্রেমওয়ার্ক, কোয়াড মিনারেল সিকিউরিটি পার্টনারশিপ, ইন্দো প্যাসিফিক মিনারেল অ্যালায়েন্স, গ্লোবাল রেয়ার আর্থ ইনিশিয়েটিভ। তো রাইট অ্যান্সার হচ্ছে কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস এন্টারপ্রাইজ ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করার জন্য কোয়াড দেশগুলি কর্তৃক গৃহীত যে উদ্যোগ, সেই উদ্যোগের নাম হচ্ছে কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস এন্টারপ্রাইজ ফ্রেমওয়ার্ক। তো কোয়াড কান্ট্রিজ টু স্ট্রেংথ ক্রিটিক্যাল মিনারেলস, তো দেখো যে কোয়াডের যে কান্ট্রিগুলো আছে, কোয়াডে কি কি কান্ট্রি আছে দেখো, ইউএস রয়েছে, ইউনাইটেড স্টেট, অস্ট্রেলিয়া রয়েছে, তার সঙ্গে জাপান আছে, ইন্ডিয়া আছে। এই চারটে দেশ মিলিতভাবে যেগুলো গুরুত্বপূর্ণ খনিজ রয়েছে সেগুলোর সাপ্লাই চেনকে স্ট্রং করার জন্য এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে। ঠিক আছে, কোয়াড দেশ মানে কি, কোয়াড হচ্ছে একটা গ্রুপ, যে গ্রুপের মধ্যে ইন্ডিয়া, জাপান, ইউএস এবং অস্ট্রেলিয়া রয়েছে, এই চারটে দেশ। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, দ্য চাইনা পাকিস্তান ইকোনমিক করিডর ইজ আ মেজর প্রজেক্ট অফ হুইচ ইনিশিয়েটিভ? তো রাইট অ্যান্সার হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। নেক্সট আমরা চলে আসি, 2026 সালের মে মাসে অন্নপূর্ণা যোজনা চালু করেছে কোন রাজ্য সরকার? 2026 সালের মে মাসে অন্নপূর্ণা যোজনা চালু করেছে কোন রাজ্য সরকার? তো দেখো, রাইট অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মে মাসে 2026 সালের মে মাসে অন্নপূর্ণা যোজনার বিজ্ঞপ্তি চালু করেছে। এই অন্নপূর্ণা যোজনায় যে সমস্ত মহিলাদের বয়স 25 থেকে 60-এর মধ্যে, তাদেরকে প্রতি মাসে 3,000 টাকা করে দেয়া হবে। এবং এই অন্নপূর্ণা যোজনার জন্য ফর্মও চলে এসছে, প্রায় 12 না 13 পৃষ্ঠার ফর্ম রয়েছে। এবং অন্নপূর্ণা ভান্ডার পাবে কি সবাই? দেখো, আমার যেটা ধারণা সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার এটা সবাই কিন্তু পাবে না, পেলেও হয়তো কিছু দিন হয়তো পাবে, তারপরে কিন্তু রাজ্য সরকার কিছু স্টেপ তো নেবেই। ঠিক আছে, কারণ 3,000 টাকা করে রাজ্যের 25 থেকে 60 বছরের বয়সী সমস্ত মহিলাকে দিতে গেলে একটা বিশাল পরিমাণ
টাকা লাগবে, এবং সেই টাকা কিন্তু আমাদের কাছে নেই। ঠিক আছে, আমাদের কাছে নেই বলতে আমাদের রাজ্য কিন্তু প্রায় 7 লক্ষ কোটি টাকা দেনার মধ্যে রয়েছে। ঠিক আছে, তো তার জন্য নিশ্চয়ই যে সমস্ত ব্যক্তি বা যে সমস্ত মহিলা গ্রামগঞ্জে থাকে, যাদের সেরকম ভাবে আর্থিক সঙ্গতি নেই, তারা ডেফিনেটলি পাবে। ঠিক আছে, আর বেশিরভাগ যাদের বাড়ি আছে, গাড়ি আছে, সুন্দর বাড়ি আছে, যাদের 3,000 টাকার কোনো প্রয়োজন নেই, তারা পাবে না। এরকমটা হওয়ার চান্স খুবই বেশি। ঠিক আছে, চল নেক্সট আমরা চলে আসি। এবং অনেকেই দেখতে পাবে যে এই যে 12 পৃষ্ঠার ফর্ম, এই 12 পৃষ্ঠার ফর্ম দেখেই অনেকে ফিল আপ করতে চাইছে না। ঠিক আছে, কেন চাইছে না? কারণ ওই ফর্মের মধ্যে তার অনেক কিছু দিতে হচ্ছে। কি কি দিতে হচ্ছে? তার নিজের তো সমস্ত কিছু দিতে হচ্ছে, তার ফ্যামিলি, তার হয়তো হাজবেন্ড রয়েছে, তার ব্যাংকের অ্যাকাউন্ট, তার প্যান কার্ড, এগুলোও দিতে হচ্ছে। ঠিক আছে, তো হয়তো কেউ একজন গৃহবধূ রয়েছেন, তার হয়তো সেরকম কোনো ইনকাম নেই, কিন্তু তার যে হাজবেন্ড রয়েছে তিনি হয়তো কোনো সরকারি চাকরি করেন, তো ডেফিনেটলি তিনি কিন্তু পাবেন না। ঠিক আছে, এবার এটা সত্যিও কেনই বা পাবেন? যে সরকারি চাকরি করে, যে পেনশন পান, তারা কিভাবে তার ফ্যামিলি পাবে? যে সমস্ত ফ্যামিলির কোনো রকম কোনো ইনকাম নেই সেরকম দিক থেকে, তাদেরকে একটা সাপোর্ট দেওয়ার জন্য এই টাকাটা দেওয়া উচিত। ঠিক আছে, তোমাদের কি মনে হয় যে এই যে 12 পৃষ্ঠার ফর্ম, এটা কি, এই যে সমস্ত কিছু তথ্য জানা হচ্ছে, এটা কি বেটার হচ্ছে না ভুল, মানে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? দেখে নেই তোমাদের ওপিনিয়নটা। বেটার হচ্ছে? আচ্ছা, ভুল হচ্ছে? জানি না স্যার, ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে। আচ্ছা, একদম ঠিক হচ্ছে, বাহ। ভুল হচ্ছে? একদম ঠিক, একদম ঠিক করছে স্যার। ভাতা না চাকরি চাই, ভুল হচ্ছে। আচ্ছা, একজন ভুল লিখেছে, ঠিক হচ্ছে। আচ্ছা, 12 পাতার ফর্ম ঠিক কি ভুল জানি না, তবে সবার পাওয়াটা ঠিক না। দু হাজার 28-এ বোঝা যাবে। ঠিক আছে, তো অন্নপূর্ণা যোজনা এটা এখনো চালু হয়নি, কারা অ্যাকচুয়ালি পাচ্ছে কারা পাচ্ছে না সেটা তো এখনো বোঝা যাবে না। হয়তো এরকম দেখা যাবে যে যারাই ফর্ম ফিল আপ করেছে তারাই পাচ্ছে, এরকমও হতে পারে। আবার এরকমও হতে পারে অনেকের ফর্ম রিজেক্ট হয়ে গেছে, তাদের যে পরিমাণ টাকা পয়সা রয়েছে আর কি, সেই অনুযায়ী দেখা যেতে পারে অনেকের ফর্ম রিজেক্ট হয়ে গেছে, এরকমও হতে পারে। তো সেটা জাস্ট আর হয়তো আমরা 10-15 দিনের মধ্যেই বুঝতে পেরে যাব কতজন পাচ্ছে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। তবে এটা তো পরিষ্কার কথা যে রাজ্যে যেরকম একটা আর্থিক পরিস্থিতি, সেখানে রাজ্য সরকারের কর্মচারীরা অনেক দিন থেকে ডিএ নিয়ে আন্দোলন করছে, এবং অলরেডি সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে যেগুলো বকেয়া ডিএ সেগুলো দিতে হবে। তার সঙ্গে সঙ্গে রাজ্য এবং কেন্দ্র সরকারের ডিএর যে একটা বিস্তর পার্থক্য, সেটাকে ম্যাচ করাতে হবে। তো সেখানে অনেক পরিমাণ টাকা যাবে, এবং রাজ্য নতুন নতুন নিয়োগ করবে অলরেডি বলে দিয়েছে। 3rd জুনের মধ্যে সমস্ত দপ্তরে কতগুলো শূন্য পদ আছে সেটা জানার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। তো যেহেতু নতুন চাকরি দিতে গেলে যে পরিমাণ দিয়ে দিচ্ছে কেন্দ্র সরকার, সেটাকে ম্যাচ করাতে গেলে, 7ম বেতন কমিশন চালু করতে গেলে, আবার এই 3,000 টাকা দিতে গেলে রাজ্যে কিন্তু সেই পরিমাণ টাকা নেই। তো কোথাও না কোথাও থেকে একটা ম্যানেজ কাটছাট তো করতেই হবে। চলো নেক্সট আমরা চলে আসি। ভারতের প্রথম অলিম্পিক স্বর্ণপদক, এই যে বইটা লেখা হয়েছে ইন্ডিয়াস ফার্স্ট অলিম্পিক গোল্ড মেডেল, ইন্ডিয়া ফার্স্ট অলিম্পিক গোল্ড মেডেল, এটা, এই বইটির লেখকের নাম কি? হ্যাঁ, এইভাবে একটা রাজ্য চলে না স্যার, সে তো অবশ্যই। দেখো, সরকারি যে স্কিমগুলো, এটা কাদের জন্য এটা পরিষ্কার বুঝতে হবে যে সরকারি স্কিমগুলো যারা পিছিয়ে আছে সেই সমস্ত মানুষদেরকে একটা সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে আসার জন্য। যারা এগিয়ে আছে তাদের জন্য কিন্তু কোনো স্কিম নয়। ঠিক আছে, তো যারা পিছিয়ে আছে তাদেরকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে আসার জন্য সরকারি স্কিম। দেখো, ভারতের প্রথম অলিম্পিক স্বর্ণপদক বইটির লেখকের নাম কি? এটার নাম হচ্ছে কে অরুনুগাম। কে অরুনুগাম। 2009, 1928 সালে অলিম্পিকে
হকিতে স্বর্ণপদক জিতেছিল ভারত, এবং সেই সময় ভারত কিন্তু পরাধীন ছিল। টিম বাছাই নিয়ে বা আভ্যন্তরীণ বিভিন্ন রকম সমস্যা নিয়ে একটি বই লিখেছেন এই ভদ্রলোক কে অরুণুগাম। তার লেখা বইয়ের নাম হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট অলিম্পিক গোল্ড মেডেল। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। According to the State of India's Digital Economy 2026 report, what is India's position among the most digitalized economics in the world? তো দেখো, ফার্স্ট গোল্ড মেডেল ইন্ডিভিজুয়ালি পেয়েছেন অভিনব বিন্দ্রা, একদমই ঠিক। ঠিক আছে, তো ভারতের র্যাঙ্ক কত? ভারতের র্যাঙ্ক হচ্ছে পঞ্চম। অ্যাকর্ডিং টু দ্য স্টেট অফ ইন্ডিয়াস ডিজিটাল ইকোনমি 2026, এই যে স্টেট অফ ইন্ডিয়াস ডিজিটাল ইকোনমি 2026 রিপোর্ট অনুযায়ী আমরা জানতে পারছি ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 5 নম্বরে আছে। ইন্ডিয়ার র্যাঙ্ক কত নম্বরে? ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 5 নম্বরে, পঞ্চম। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। হু পেজ দ্য প্রাইস জেন্ডার ইনইকুয়ালিটি অ্যান্ড সভারেন ডেপ্ট শীর্ষক প্রতিবেদনটি কোন সংস্থা প্রকাশ করেছে? তো রাইট অ্যান্সার কি হবে? হু পেজ দ্য প্রাইস জেন্ডার ইনইকুয়ালিটি অ্যান্ড সভারেন ডেপ্ট, এই যে প্রতিবেদনটা এটা প্রকাশ করেছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে। অপশন সি হবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস এটির সদর দপ্তর কোথায় অবস্থিত? রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস এটির সদর দপ্তর কোথায় অবস্থিত? রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস এর সদর দপ্তর এটি কিন্তু অবস্থিত নিউ দিল্লিতে। র কি করে? র হচ্ছে আমাদের বিভিন্ন রকম ইন্টারনাল যে সমস্ত খবর সেগুলো দেয়। ঠিক আছে, র এর বিভিন্ন এজেন্ট আছে যারা বিভিন্ন দেশে ইন্টারনাল খবরগুলোকে আমাদের দেশে পাঠিয়ে দিচ্ছে, গোয়েন্দার কাজ করে, একদম ঠিক। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত। কোন রাজ্য আদিবাসী কল্যাণের জন্য জন ভাগিদারি সবসে দার সবে পেহলে প্রচার শুরু করেছে? তো এটা কোন রাজ্য থেকে চালু করা হয়েছে? দেখো, হুইচ স্টেট হ্যাজ স্টার্টেড দ্য ক্যাম্পেইন অফ জন ভাগিদারি সবসে দুয়ার সবে পেহলে, এই যে প্রচারটা এটা শুরু করেছে কোন রাজ্য? এটা ছত্তিশগড় রাজ্য থেকে চালু করা হয়েছে। ছত্তিশগড় রাজ্য সরকার আদিবাসী কল্যাণের জন্য, আদিবাসী মানুষদের জন্য, আদিবাসী মানুষদের বিভিন্ন রকম বেনিফিটের জন্য কিন্তু এই জন ভাগিদারি সবসে দুয়ার সবে পেহলে এই প্রচার শুরু করেছে। আদিবাসীদের জন্য প্রচুর কিন্তু প্রকল্প আছে। এটা ঝাড়খণ্ড হবে না, এটা ছত্তিশগড় হবে। ঠিক আছে, শাহিন ম্যাম অনেকদিন ক্লাস নেন না। ঠিক আছে, শাহিন ম্যাম 2024 আগস্ট থেকে ক্লাস নেন না, আমি ক্লাস নিই। নেক্সট আমরা চলে আসি। মেরা ভারত মেরা যোগদান এই অভিযানের অধীনে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল মেট্রো সোমবার চালু করেছে। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল মেট্রো সোমবার চালু করেছে? তো তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন যত কম আমরা ট্রাভেল করতে পারবো ততই কিন্তু আমাদের জন্য বেস্ট। আমরা যাতে কম ট্রাভেল করি, তার জন্য পেট্রোল ডিজেল এই সমস্ত কম ব্যবহার করি। তো তার জন্য দিল্লি থেকে এই ধরনের একটি ক্যাম্পেইনকে চালু করা হয়েছে, মেরা ভারত মেরা যোগদান, যাতে আমরা গণপরিবহন ব্যবস্থাটাকে বেশি করে প্রমোট করি, মেট্রো চড়ি। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি।
দেখো রাইট আনসার কি হবে, ডিপার্টমেন্ট অফ স্পেস হয়ে যাবে রাইট আনসার। তো ইন স্পেস এটা ডিপার্টমেন্ট অফ স্পেসের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা, যেটা নিজেরাই কিন্তু নিজেদেরকে কন্ট্রোল করে। কোনো মন্ত্রণালয় থেকে এদেরকে কিন্তু কোনো রকম কোনো চাপ প্রয়োগ করা যায় না। তো ডিপার্টমেন্ট অফ স্পেস ইন স্পেস এটি যে বিভাগের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ স্পেস। নেক্সট দেখো, টিম বিজনেস এবিলিটি অ্যান্ড মার্কেটিং ইনিশিয়েটিভ ইজ আ সাব প্রজেক্ট আন্ডার হুইচ প্রোগ্রাম। এই যে টিম প্রোগ্রামটা, ঠিক আছে, যেটা একটা বিজনেস এবিলিটি এবং মার্কেটিং এর জন্য, তো এটা একটা সাব প্রজেক্ট আন্ডার হুইচ প্রোগ্রাম। তো এই প্রোগ্রামগুলোর মধ্যে, হ্যাঁ স্যার কিভাবে ক্লাস শেষ হওয়ার আগে প্লিজ বলে দিন কিভাবে সিএ পুরোপুরি রেডি করবো, আমি বলে দিচ্ছি, এই কোশ্চেনটা করিয়ে বলে দিচ্ছি। দেখো রাইট আনসার কি হবে, রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের র্যাম্প প্রোগ্রাম। ঠিক আছে, র্যাম্প, এই যে র্যাম্প প্রোগ্রামটা দেখতে পাচ্ছ, এই র্যাম্প প্রোগ্রামটাই কিন্তু র্যাম্প প্রোগ্রামের অধীনে টিম এই সাব প্রজেক্টটা চলছে। ঠিক আছে, ছোট ছোট যে সমস্ত শিল্পগুলো আছে সেই ছোট ছোট শিল্পগুলোকে বুস্ট করার জন্য একটা সাব প্রজেক্ট চালু করা হয়েছে বিজনেস এবিলিটি এবং মার্কেটিংটাকে শেখানোর জন্য, যেটা হচ্ছে টিম। ঠিক আছে, তো র্যাম্প প্রোগ্রামের অধীনে। আচ্ছা, যারা তোমরা ডেলি সিএ করতে চাও তারা কি করবে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, ঠিক আছে, খুবই দুঃখের বিষয়, সব লেখাগুলো চলে গেল। তো দেখো যেটা বলছি সেটা হচ্ছে, তোমাদের যেটা করতে হবে, প্রতিদিন সকাল 8টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যদি পারো তাহলে সকাল 8টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস 1-1.5 মাস করো। 1-1.5 মাস করলেই দেখতে পাবে যে মোটামুটি কিন্তু একটা আয়ত্তের মধ্যে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স গুলো চলে এসছে। ঠিক আছে, এরপর যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে, তুমি আমাদের যে ওয়েবসাইট রয়েছে Adda 24/7 এর কারেন্ট অ্যাফেয়ার্স এর, সেই ওয়েবসাইটটা মাঝে মাঝে একটু খুলে দেখবে। আর 3 নম্বর, একটা খাতা তৈরি করবে, খাতার মধ্যে কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স একটু নোট ডাউন করে রাখবে। তাহলে দেখবে আস্তে আস্তে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমার গ্রিপের মধ্যে আসছে, একটা ইন্টারেস্ট নিয়ে পড়বে, তাহলে খুব সুন্দর করে নিজেকে তৈরি করতে পারবে। ঠিক আছে, ক্লাসের লিঙ্কটা রোজ কোথায় পাবো, তোমাদের একটা নাম্বার লিখে দিচ্ছি, সেই নাম্বারটা প্রত্যেকে সেভ করে হাই লিখে পাঠিয়ে দাও, 81 59 91 65। 81 59 91 65 নাম্বারটা আরেকবার লিখে দিচ্ছি। এই যে 81 59 91 65, এই নাম্বারটাকে সেভ করে জাস্ট হাই লিখে পাঠিয়ে দাও, তাহলেই তোমাদের কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে। ওই গ্রুপে যুক্ত থাকলে তুমি সকাল 8টার ক্লাসের লিঙ্ক পিডিএফ পেয়ে যাবে। ওকে, দেখো রিও বলে দিয়েছে আমি ডেলি 8টার ক্লাস করি, খুব ভালো ক্লাস হয়। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো। আমার ক্লাস ফার্স্ট ক্লাস থেকে করার দরকার নেই, এখন থেকে করো, আর এর পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করবে। প্রথম দিকের যে ক্লাসগুলো ওগুলো রেকর্ড অবস্থায় পাবে। চলো সবাই ভালো থেকো, টাটা, বাই বাই। WBPSC মিসলেনিয়াস এর জন্য প্রায় 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। ঠিক আছে, টাটা।